আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের কিশোর বাতায়নের লাইভ ক্লাস জিজ্ঞাসাতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফসানা আমাতুর রাব্বি, বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, রসায়ন বিভাগ। তোমরা আজকের লাইভ ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে এবং তোমরা সেই সাথে সবাই জয়েন করতে থাকো। আর আমাকে একটু জানিয়ে দাও যে সাউন্ড এবং ভিডিওটি ক্লিয়ার কিনা। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো সেটাও আমাকে একটু জানিয়ে দাও। ওকে, অনেকেই হয়তো জয়েন করছো ইতিমধ্যে। আজকে গত ক্লাসে আমরা পড়েছিলাম পঞ্চম অধ্যায়, অর্থাৎ নবম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন পার্ট 1। বিগত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম বিভিন্ন মৌলের যোজনী, তার মধ্যে কিছু ছিল পরিবর্তনশীল যোজনী শিখেছিলাম, সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, এছাড়াও শিখেছিলাম নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা, অষ্টক নিয়ম এবং 2-এর নিয়ম। আর আজকে আমরা এর পরবর্তী টপিকসগুলো নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা মৌলগুলোর যোজনী সম্বন্ধে ইতিমধ্যে ধারণা পেয়েছো এবং তোমরা বাসায় চর্চা করেছো। আচ্ছা, আমি একটু দেখে নিই কারা কারা জয়েন করেছে। গুলাফ আহমেদ, আসসালামু আলাইকুম। লামিয়া, অল ক্লিয়ার। রৌনক ফাহিম, জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, সমীর দাস, জয়পুর হাট। আরও আছে জাহিদুর রহমান শাওন ফ্রম পাবনা। তাসনুভা খান, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। প্রমিলা দাস, মাহিন কবির, সাউন্ড ভিডিও অল ক্লিয়ার। ওকে, ইতিমধ্যে 204 জন হয়েছে তোমরা। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলোর উপর আমি দুটো কোশ্চেন করছি, তোমরা কমেন্টসে উত্তরগুলো জানিয়ে দাও। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা, এখানে আমি 4টি মৌলের নাম লিখেছি: সোডিয়াম, নিয়ন, নাইট্রোজেন এবং আয়রন। এই 4টি মৌলের মধ্যে কোন মৌলটির যোজনী 0? এই 4টি মৌলের মধ্যে কোন মৌলটির যোজনী 0? তোমরা কমেন্টসে উত্তর লিখে আমাকে জানিয়ে দাও। ফয়েজ, আই এম ফ্রম সৈয়দপুর। রাফি তিতাস, কিশোরগঞ্জ। আচ্ছা, তানহা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জলদি তোমরা উত্তরটি জানিয়ে দাও। আবার বলছি যে এই 4টি মৌলের মধ্যে কোন মৌলটির যোজনী 0? তোমরা অ্যান্সার করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, অ্যান্সার করা শুরু করেছে রৌনক ফাহিম, রাইট ইয়ার। জাহিদুর রহমান শাওন, তোমার উত্তরটিও সঠিক। লামিয়া তাসনিম, তোমার উত্তরটিও সঠিক। রুকু বিলকিস, ঠিক আছে। ওকে। রাইসুল হাসান, হ্যাঁ নিয়ন। ফাহিম, সাকিব, নিয়ন বলছো। হ্যাঁ, তোমাদের সবার উত্তরটি ঠিক আছে। হ্যাঁ, এই নিয়নের যোজনী হচ্ছে 0, কারণ নিয়ন হচ্ছে আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী সবসময় কি 0ই হবে। সবগুলো নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হচ্ছে 0। আচ্ছা, এরপর আমি দ্বিতীয় নম্বর কোশ্চেন দিচ্ছি।
এখানে আমি 4টি মৌলের নাম লিখেছি। এই 4টি মৌলের মধ্যে কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী দেখায়? এই 4টি মৌলের মধ্যে কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী দেখায়? উত্তর করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, মরিয়ম নিয়ন লিখেছো আগের উত্তরটি। হ্যাঁ, ঠিক আছে, আমাকে এই 2 নম্বর প্রশ্নটির উত্তর করে জানিয়ে দাও। আবার বলছি প্রশ্নটি, এই 4টি মৌলের মধ্যে কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী দেখায়? আচ্ছা, নিয়ন লিখছো সবাই। এটা প্রথমটার উত্তরটা ছিল, দ্বিতীয়টির উত্তরটি বলে দাও। এই 4টি মৌলের মধ্যে কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী দেখায়? এই 4টি মৌলের মধ্যে, হ্যাঁ, সোহাইব, ইবতিসাম, কপার, রাইট। রওনাক ফাহিম, রাইট ইউর। রাইসুল হাসান, তোমারটাও সঠিক হয়েছে। মিম সর্দার, গুলাফ আহমেদ, হ্যাঁ, তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে। হ্যাঁ, কপার এখানে পরিবর্তনশীল যোজনী দেখায়, কারণ কপারের 2টি যোজনী আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। আশা করছি তোমরা বাসায় আসলে চেষ্টা করেছো তাহলে। ওকে, তাহলে আমরা আজকে আমাদের রাসায়নিক বন্ধনের পার্ট 2-তে চলে যাই। অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা যে জিনিসগুলোর সম্বন্ধে শিখতে পারবো সেগুলো হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন কি, যৌগমূলক ও তাদের যোজনী, রাসায়নিক সংকেত কি এবং রাসায়নিক সংকেত লেখার নিয়ম, এবং হচ্ছে তারপর হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত কি, অর্থাৎ মলিকুলার ফর্মুলা আর গাঠনিক সংকেত হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা কি, এগুলো সম্বন্ধে আমরা আজকে জানতে পারবো। অনেকেই জয়েন করেছো, আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। আচ্ছা, সোডিয়াম পরমাণুটি যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এই সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11 মানে হচ্ছে সোডিয়ামে প্রোটন সংখ্যা আছে 11টি এবং ইলেকট্রন সংখ্যা আছে 11টি। আর সোডিয়াম পরমাণুটির যদি আমরা পরমাণুর গঠন আঁকি তাহলে সেটি দেখতে এরকম হবে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন আছে বা ইলেকট্রন থাকতে পারে 8টি, এবং সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 1টি। এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর গঠন। অর্থাৎ আমরা একটা কথা প্রায় বলে থাকি যে প্রত্যেকটি মৌল সাধারণ অবস্থায় তারা হচ্ছে আধান নিরপেক্ষ থাকে। সাধারণ অবস্থায় আধান নিরপেক্ষ, এই কথাটার মানে কি? অর্থাৎ আমরা বললাম একটু আগেই যে পারমাণবিক সংখ্যা 11 মানে হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 এবং সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, দুইটাই হচ্ছে 11। আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যে কোনো মৌলেরই সমান সমান থাকে। তাহলে স্বাভাবিক অবস্থায় এটা হচ্ছে প্রোটন সংখ্যা সোডিয়ামের 11 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। কিন্তু আমরা জানি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন। অর্থাৎ প্রোটন আমরা আগের অধ্যায়গুলোতে শিখেছি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই সোডিয়ামের প্রোটন সংখ্যা যে 11টি আছে সেটা কি +11, আর এখানে যে তার ইলেকট্রন সংখ্যা আছে সেটা হচ্ছে কি -11। অর্থাৎ প্রোটনের জন্য পজিটিভ +11 এবং ইলেকট্রন নেগেটিভ হওয়ার কারণে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে -11। তাহলে এই +11 থেকে -11কে আমরা যদি যোগ করি তাহলে এটা কি হয়, তাদের মোট আধান সংখ্যা হয় 0।
কার? সোডিয়াম পরমাণুর আধান হচ্ছে 0। কখন? সেটা হচ্ছে যখন পরমাণু সাধারণ অবস্থায় থাকে। এই যে সোডিয়াম পরমাণুটি সাধারণ অবস্থায় আছে তখন তার আধান 0 বলছি। তাহলে কখন সে আধান প্রাপ্ত হবে, কখন সে অর্থাৎ চার্জ বিশিষ্ট হবে, সেটা আমরা একটু জানি। আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে সবসময় তাদের বহিস্থ শক্তি স্তরে 2টি বা 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে চায়, অর্থাৎ তারা স্থিতিশীল থাকতে চায়। তাহলে এই নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি যে মৌলগুলো আছে তারা সবসময় এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়, অর্থাৎ তারা নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাহলে এই যে সোডিয়াম পরমাণুটি, এই সোডিয়াম পরমাণুটির সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? এই একটি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটাকে যদি সে সরিয়ে দেয় তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি দাঁড়ায়? তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দাঁড়ায় হচ্ছে, প্রথম শক্তি স্তরে 2টি থাকবে, তার পরবর্তী দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে 8টি। সোডিয়াম পরমাণুর থেকে তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রনকে সরিয়ে নিলে সোডিয়াম পরমাণুর যে গঠন দাঁড়ায় সেটা হচ্ছে দেখতে এরকম দাঁড়ায়। কেন এরকম গঠন সে অর্জন করতে চায়? কারণ আমরা বলছি যে সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম থাকে 2-8, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। তাহলে ওই যে বললাম প্রত্যেকটি মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়। সে কারণে কি এই ইলেকট্রনটি যদি সে ছেড়ে দেয় বা অপসারণ করে বা ত্যাগ করে তখন সোডিয়াম পরমাণুটির গঠন হয় এরকম। কিন্তু এইটাকে আমরা তখন সোডিয়াম পরমাণু বলি না, তখন এটাকে আমরা বলি সোডিয়াম প্লাস আয়ন। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে, সেই কারণে এখানে আমরা বলছি প্লাস, এবং এটাকেই আমরা বলছি এটাই হচ্ছে ক্যাটায়ন। অর্থাৎ সাধারণ পরমাণু সোডিয়াম তার সাধারণ বা স্বাভাবিক অবস্থা থেকে কিভাবে আয়ন প্রাপ্ত হয়? তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করে এই ধনাত্মক চার্জ বিশিষ্ট যখন আয়নে পরিণত হয় তখন আমরা তাকে বলছি ক্যাটায়ন। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, যে সোডিয়াম পরমাণুর স্বাভাবিক গঠন, যখন সে সোডিয়াম প্লাস আয়ন গঠন করলো তখন আসলে কি করলো? এই ইলেকট্রনটি সে ছেড়ে দিল, অর্থাৎ এই ইলেকট্রনটি সে ত্যাগ করে এই সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। এটা ছিল আমাদের ক্যাটায়ন। তাহলে যখন আয়ন প্রাপ্ত হয় তখন আসলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ সোডিয়াম প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টি থাকে বা প্রোটন সংখ্যা কয়টি থাকে সেটা আমরা এই গাণিতিকভাবে আমরা সেটা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ যখন আমরা সোডিয়াম প্লাস বলছি, এই সোডিয়াম প্লাসে প্রোটন সংখ্যা হচ্ছে 11ই থাকবে। যদি প্রোটন সংখ্যায় পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা সোডিয়াম পরমাণু থাকে না, সেটা কি অন্য পরমাণু হয়ে যাবে। তাই সোডিয়াম প্লাস আয়নের প্রোটন সংখ্যা সোডিয়ামের যেটা ছিল পারমাণবিক সংখ্যা সেটাই থাকবে, অর্থাৎ 11ই থাকবে। কিন্তু সোডিয়ামের প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা আসলে কয়টি আছে? সেটা কি আগের মতোই 11টি হবে? না, আগের মতো 11টি হবে না, কারণ আমরা দেখছি যখন সোডিয়াম প্লাস আয়ন হয়েছে তখন তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে, বা তখন সোডিয়ামের যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে ইলেকট্রন সংখ্যাকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবং প্রোটন সংখ্যাকে আমরা প্লাস দ্বারা চিহ্নিত করি। এখন এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে আমার দ্বারাই হচ্ছে +1।
তাহলে এটাই হচ্ছে এইখানে এসেছে +1। আমরা 1টা লিখি না, শুধু প্লাস দিলেই আমরা বুঝি যে এখানে 1 আছে। তাহলে এটা হচ্ছে সোডিয়াম প্লাস এর আধান বা চার্জ। আচ্ছা, এটা গেল আমাদের ক্যাটায়নস। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যানায়ন কি। আবারও আমি একটি পরমাণু চিত্র আঁকছি। যেমন অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে এর যখন আমরা পরমাণুর গঠন আঁকবো, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি এবং পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন থাকবে আর কয়টি? 6টি। 2 আর 4, 2 আর 6, তাহলে 8টি হয়ে গেল। এটা হচ্ছে অক্সিজেন পরমাণুর গঠন। অক্সিজেন পরমাণুর সাধারণ অবস্থায় গঠন। এখন এই অক্সিজেন পরমাণুর সেও তো চাচ্ছে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস তাহলে তার কে আছে? ঠিক আগেরটার মতোই, এখানে যদি 2টা ইলেকট্রন চলে আসে তাহলে তার বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন কাঠামোটা হবে নিয়নের ইলেকট্রন কাঠামোর বা ইলেকট্রন বিন্যাসের মতো, অর্থাৎ সেই 2 এবং 8। এখানে যদি আমার 2টা ইলেকট্রন চলে আসে, অর্থাৎ অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যদি আমরা 2টা ইলেকট্রন অক্সিজেন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করে। আসলেই করে কিনা আমরা সেটা একটু দেখি। অর্থাৎ আগে ছিল প্রথমটাতে 2টা, সেটা তো ঠিকই থাকবে, এবং পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন ছিল 6টি, সেখানে আর 6টি না থেকে সে 8টি দ্বারা পূর্ণ থাকতে চায়, এবং 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হলেই সেটা হয়ে যাবে কি এই নিয়নের ইলেকট্রন কাঠামোর মতো। অর্থাৎ এখানে 2টি ইলেকট্রন বাড়তি এসেছে, তাই এটাকে আমরা লিখছি অক্সিজেন দিয়ে 2-। কেন কেন এটা 2- হলো এবং কেন সোডিয়াম প্লাস ছিল? কারণ এখানে কি হয়েছে, ইলেকট্রন হচ্ছে গ্রহণ হয়েছে, আর সোডিয়ামের ক্ষেত্রে সে ইলেকট্রন ত্যাগ করেছিল, আর অক্সিজেন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে। কয়টি গ্রহণ করেছে? 2টি গ্রহণ করেছে, সেজন্য 2-। তাহলে আমরা এটাকেই বলছি, এটাই হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হলে তাকে আমরা বলছি অ্যানায়ন। তাহলে এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি। অর্থাৎ এখানে যেহেতু আমার 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে 2টা ইলেকট্রন এখানে গ্রহণ হয়েছে, সেখান থেকে আমরা পাচ্ছি, গ্রহণ করার পরে আমরা পাচ্ছি যে অক্সিজেন 2- আয়ন বা অ্যানায়ন। তাহলে এখানে আমরা দেখি যে গাণিতিকভাবে আসলে 2- হয় কিনা। তাহলে অক্সিজেন আয়নের প্রোটন সংখ্যা হচ্ছে, অক্সিজেন 2- আয়নের প্রোটন সংখ্যা হচ্ছে +8, এবং অক্সিজেন 2- আয়নের ইলেকট্রন সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে অক্সিজেন 2- আয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে -10। তাহলে +8 এবং -10 যোগ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে -2। তাহলে এই তো এখানে কি অক্সিজেনের উপরে 2- আয়ন লিখেছি। তাহলে এটাই হচ্ছে অক্সিজেন 2- আয়ন বা অ্যানায়ন। তাহলে এটাই ছিল আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন। এখন
তোমাদের জন্য একটা প্রশ্ন দেই আমি, তোমরা আমাকে বলো ক্যালসিয়াম 2+ আয়নে ক্যালসিয়াম 2+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত? তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। আচ্ছা, তানহা ইসলাম anion 2-। আচ্ছা, রাফিয়া আঞ্জুম, মিজানুর রহমান বলছো -8। আচ্ছা, রুবায়েদ আল ইসলাম 18, লামিয়া তাসনিমও বলছো 18, রুবায়েদ আল ইসলাম 18, রাগিব আশাব সৌরভ 18, রাইট, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। তারপরে আছো কুমার চক্রবর্তী, ঠিক আছে তোমার উত্তরও। মিম সর্দার তোমার উত্তরও সঠিক আছে, অনেকেই উত্তর করছো। ফাইন সাকিব, মার্জিয়া প্রমি, আশরাফ ইসলাম, সবার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, ক্যালসিয়াম 2+ আয়নে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। তার মানে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটু সার সংক্ষেপে আনি, তাহলে আয়ন এবং ক্যাটায়ন এটা একটু আমরা সংক্ষেপে তাহলে কি বলতে পারি। আয়ন তাহলে কখন বলছি, এবং আয়ন হচ্ছে কয়টি? আয়নকে আমরা বলছি আয়ন হচ্ছে দুইটি, একটি হচ্ছে ক্যাটায়ন আরেকটি হচ্ছে অ্যানায়ন। আয়ন আমরা তাহলে সেটাই বলছি যেটা হচ্ছে চার্জিত কণা, সেটাই হচ্ছে আয়ন। যখন আমরা কোনো মৌলের কে বলছি যে আধান নিরপেক্ষ, তখন কি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান ছিল, কিন্তু আয়ন যখন বলছি তখন কিন্তু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান না। তাহলে এই যে ইলেকট্রন সংখ্যার অসমান, এটাই হচ্ছে আয়ন। অর্থাৎ আয়নে কখনোই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে না, তখনই সেটা হচ্ছে আয়ন। এবং এই আয়ন বলছি আমরা, আয়ন হচ্ছে দুই ধরনের, ক্যাটায়ন এবং অ্যানায়ন। আমরা ইতিমধ্যে জেনেছি যে ক্যাটায়ন হচ্ছে যেমন সোডিয়াম প্লাস আয়ন, এরকম আরও উদাহরণ আছে, লিথিয়াম প্লাস আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়ন, আরও আছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন। আর অ্যানায়নগুলো আছে ক্লোরিন আয়ন, ক্লোরাইড আয়ন, ফ্লোরাইড আয়ন এবং অক্সিজেন 2- আয়ন। এগুলো হচ্ছে ক্যাটায়নের উদাহরণ এবং এগুলো হচ্ছে অ্যানায়নের উদাহরণ। এখন একটু বিষয় লক্ষ্য করলে দেখতে পারবে, এখানে যে আমি উদাহরণগুলো লিখেছি এবং এখানে যে উদাহরণগুলো লিখেছি, এই সোডিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো কি? এগুলো হচ্ছে সব হচ্ছে ধাতু। অন্যদিকে ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন এরা কি? অধাতু। তাহলে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি যে ক্যাটায়ন কারা, প্রশ্ন আসতে পারে ক্যাটায়ন কারা। আমরা কি এই উদাহরণ থেকে বুঝতে পারছি ক্যাটায়ন কারা? হ্যাঁ, ক্যাটায়ন হচ্ছে মূলত ধাতুরাই ক্যাটায়ন তৈরি করে, অন্যদিকে অধাতুরা হচ্ছে অ্যানায়ন তৈরি করে। এটার ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি যে কেন ধাতুরাই ক্যাটায়ন তৈরি করে আর কেন অধাতুরা ক্যাটায়ন তৈরি করতে পারে না। আচ্ছা, ধাতুরা ক্যাটায়ন তৈরি করে। কি কেন ক্যাটায়ন তৈরি করে? আমরা বলছিলাম যে ম্যাগনেসিয়াম একটি ধাতু, এর ইলেকট্রন বিন্যাস করলে বা এর পরমাণুর গঠন আঁকলে আমরা এরকম একটা চিত্র দেখতে পাই এবং তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে দুইটি। প্রথম কথা হচ্ছে আমরা ধাতু চিনব কিভাবে। ধাতু আমরা এভাবে চিনতে পারি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন যখন থাকে তখন সেগুলোকে আমরা বলি ধাতু।
এই ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়ামকে আমরা ধাতু বলছি, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 2টি, তাহলে ম্যাগনেসিয়াম একটি ধাতু। এখন এই ম্যাগনেসিয়ামের শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকায়, শুধুমাত্র 2টি ইলেকট্রন আছে, তাহলে কম সংখ্যক ইলেকট্রন আছে। কম সংখ্যক ইলেকট্রন থাকার কারণে এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ শক্তি সেটা অনেক কম, অর্থাৎ তারা দুর্বলভাবে আবদ্ধ থাকে। নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো পরস্পরের সাথে যেভাবে থাকে তারা খুব দুর্বলভাবে থাকে, অর্থাৎ তাদের আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তির মান কম। আয়নীকরণ শক্তির মান কম হওয়ার কারণে এইখান থেকে 2টা ইলেকট্রন অপসারণ করা খুব সহজ হয়ে যায়। সেই কারণেই ধাতুগুলো তাদের সর্ববহিস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে এই ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হয়ে যায়। অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়ন হলে কি হবে? এই 2টা ইলেকট্রন চলে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম 2+ আয়ন। তাহলে ধাতুরা ক্যাটায়ন এই কারণেই হয়ে থাকে। আবারও বলছি যে ধাতুগুলোর সর্ববহিস্থ শক্তি স্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকে। সে কারণে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম। আকর্ষণ কম হওয়ার কারণে তারা দুর্বলভাবে আবদ্ধ থাকে, এবং দুর্বলভাবে আবদ্ধ থাকার কারণে তাদের আয়নীকরণ শক্তির মানও কম। সে কারণে কি ইলেকট্রন সরাতে খুব বেশি শক্তির প্রয়োজন হয় না, তাই তারা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করে ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়নে পরিণত হয়। এই কারণেই ধাতুরা ক্যাটায়ন তৈরি করে। আচ্ছা, এরপরে আসো তাহলে অ্যানায়নরা বা অধাতুরা কেন ক্যাটায়ন তৈরি করে না? আচ্ছা, অধাতুরা কেন ক্যাটায়ন তৈরি করে না সেটারও ব্যাখ্যা আছে। যেমন আমরা একটা অধাতু ক্লোরিন পরমাণু, তার যদি পরমাণুর গঠন আঁকি, তাহলে সর্ববহিস্থ প্রথম শক্তি স্তরে তার ইলেকট্রন থাকে 2টি, এবং পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। তার পরবর্তী শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে আরও কয়টি? 7টি ইলেকট্রন। তাহলেই তো আমার ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 পূর্ণ হবে। লক্ষ্য করো, একটু আগে আমরা দেখলাম যে ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 2টি, আর এই ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? 1টি, 1 2 3 4 5 6 7, 7টি ইলেকট্রন। তার মানে কি অনেক বেশি সংখ্যক ইলেকট্রন। তাদের সর্ববহিস্থ এই ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে বেশি সংখ্যক ইলেকট্রন, অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 4 5 6 7টি ইলেকট্রন থাকে, তখনই আমরা তাদেরকে বলছি তারা হচ্ছে অধাতু। আর অধাতুরাই কি করছে? অধাতুরা ক্যাটায়ন তৈরি করতে পারছে না। তাহলে আমরা অধাতু চিনব কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 4 5 6 7 হলে তখন সেটাকে আমরা বলছি সেটা হচ্ছে অধাতু। তাহলে অধাতুর মৌলগুলোর ক্ষেত্রে তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে বেশি সংখ্যক ইলেকট্রন থাকার কারণে এই নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনের আকর্ষণ কি হয়? অনেক বেশি জোরালো হয়, অর্থাৎ আকর্ষণ শক্তি বেশি থাকে। এই আকর্ষণ শক্তি বেশি থাকার কারণে এই ইলেকট্রনগুলোকে সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এত শক্তি দেওয়া সম্ভব হয় না বিধায় তখন তারা কি করে? তারা হচ্ছে আর ইলেকট্রন ত্যাগ করে না। তখন অধাতুরা কি করে? বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। সেক্ষেত্রে তারা 1টি 2টি বা 3টি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়। আবারও বলছি যে ধাতু
কে আমরা চিনব তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দিয়ে, এবং ধাতুগুলোর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি থাকার কারণে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি থাকে। বেশি থাকার কারণে সেখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়, সেটা সম্ভব হয় না। সে কারণেই কি ধাতুরা ক্যাটায়ন তৈরি করে না, সেক্ষেত্রে অধাতুরা ক্যাটায়ন তৈরি করে না। তাহলে অধাতুরা কি করে, ইলেকট্রন উল্টো হয়, ইলেকট্রন তারা গ্রহণ করে তারা অ্যানায়নে পরিণত হয়। এটাই ছিল, এই জন্যই বলা হয় যে ধাতুরা ক্যাটায়ন তৈরি করে না। আচ্ছা, এর পরবর্তী যে টপিকসটা আছে আমাদের, আমরা সেটাতে চলে যাই। সেটা আমরা গত ক্লাসে শুধু মৌলের যোজনী শিখেছিলাম। আজকে আমরা বলছি যে এটা আমাদের হয়ে গেছে যৌগমূলক ও তাদের যোজনী। তাহলে যৌগমূলক কি সেটা আগে বুঝি, তারপরে তাদের যোজনী কিভাবে জানা যায় সেটা আমরা জানি। ওকে, আচ্ছা, অনেকেই জয়েন করেছো ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকে আছো, গুলশান আক্তার আছো, রেজওয়ান রামিম, তানহা ইসলাম, অনেকেই সাথে আছো। তোমরা সাথে থাকো এবং আশা করি শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবে। ওকে, চলো যৌগমূলক কি বা রেডিক্যাল কি। আমরা একটু আগে দেখলাম যে সোডিয়াম একটি ক্যাটায়ন, ক্লোরিন একটি অ্যানায়ন, অর্থাৎ সোডিয়ামের উপরে আয়ন আছে একটি এবং ক্লোরিনের উপরেও আয়ন আছে একটি। এটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন, এটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন, অর্থাৎ ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন এবং ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন। এখানে সোডিয়াম আছে মাত্র একটি এবং ক্লোরিনও আছে একটি মৌলের একটি আধান। কিন্তু যৌগমূলকের ক্ষেত্রে আমরা বলছি যে এটা একটা যৌগমূলক আমরা বলছি। তাহলে এখানে কি সোডিয়ামের মতো একটি পরমাণু আছে? না। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা নাইট্রোজেন আছে এবং হাইড্রোজেন আছে 4টি, অর্থাৎ দুটি পরমাণু আছে, দুটি ভিন্ন পরমাণু আছে, একই পরমাণু দুটি ভিন্ন পরমাণু। আর আগেরগুলোতে কি একটি পরমাণুই ছিল। তাহলে দুটি ভিন্ন পরমাণু, তাদের পরমাণুর সংখ্যা কয়টি এখানে? 5টি। আচ্ছা, তাহলে 5টি পরমাণু, আবার দেখছি যে দুটি ভিন্ন পরমাণু নিয়ে গঠিত, আবার দেখছি তাদের উপরে আবার একটা প্লাস সাইন আছে, অর্থাৎ এটা একটা আধান বিশিষ্ট যৌগমূলক যেটাকে আমরা বলছি। তাহলে যৌগমূলক হচ্ছে এটাই যে একের অধিক পরমাণুর একাধিক সংখ্যক, একের অধিক মৌলর একাধিক পরমাণু নিয়ে গঠিত হয়ে একটি পরমাণু গুচ্ছের ন্যায় একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা কি একটি আয়নের মতো কাজ করে। কেন আয়ন বলছি? এখানে প্লাস আছে, এই জন্য আমরা এটাকে বলছি আয়ন। এটাই হচ্ছে কি যৌগমূলক। তাহলে এই যে পজিটিভ চার্জ আছে, এটা কি শুধু নাইট্রোজেনের উপরে আছে? না, এটা শুধু হাইড্রোজেনের উপরও নেই, এটা কি এই পুরো যৌগটার উপরেই আছে, অর্থাৎ NH4 প্লাস। এটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়াম মূলক বা যৌগমূলক। তাহলে আমরা এটাই বলছি যে যৌগমূলক হচ্ছে এরকম আরও আছে, যেমন সালফেট 2- আয়ন। এখানে সালফেট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যেখানে একটি সালফার এবং 4টি অক্সিজেন মিলে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে একটি আয়নের মতো কাজ করছে, তখন সেটাকে আমরা বলছি সালফেট 2- আয়ন। এটাও কি একটা যৌগমূলক। তাহলে যৌগমূলক প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, অর্থাৎ যৌগমূলক ধনাত্মক চার্জ বিশিষ্ট হতে পারে, যৌগমূলক ঋণাত্মক চার্জ বিশিষ্টও হতে পারে। এরকম আমরা কয়েকটি যৌগমূলকের নাম লিখে ফেলি। যেমন যখন PH4+ বলছি তখন এটার নাম হচ্ছে ফসফেনিয়াম আয়ন, এবং NH4 একটু আগেই বললাম যেটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন। এগুলো হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট যৌগমূলক। আর এই পাশে আমি লিখছি
ঋণাত্মক চার্জ বিশিষ্ট যৌগমূলকগুলো, যেমন নাইট্রেট আয়ন, যেমন সালফেট আয়ন, আরও আছে কার্বনেট আয়ন, তারপরে ফসফেট আয়ন। তাহলে যৌগমূলক আমরা দেখছি ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন হতে পারে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন হতে পারে। তাহলে এখন কথা হচ্ছে যে যৌগমূলক তো বুঝলাম, তাহলে তাদের যোজনীটা কি? এই যে যৌগমূলকগুলো আছে তাদের যোজনীগুলো আমরা কিভাবে বের করব? হ্যাঁ, তাহলে যৌগমূলকের যোজনীটা কি সেটা আমরা এখন জানবো। এই যে ফসফোনিয়াম আয়ন আছে, এই ফসফোনিয়াম আয়নের উপরে যে ধনাত্মক চার্জ আছে সেটি কয়টি আছে? একটি আছে। তাহলে এই একটি ধনাত্মক চার্জের কারণে এই ফসফোনিয়ামের যোজনী হচ্ছে 1। আবারও বলছি, ফসফেনিয়াম যৌগমূলকের উপরে একটি প্লাস আয়নের জন্য আমরা বলছি যে ফসফোনিয়াম যৌগমূলকের যোজনী হচ্ছে 1 এখানে এই একটা চার্জের জন্য। আবার অ্যামোনিয়ামের উপরেও একটা পজিটিভ চার্জ থাকার কারণে এর যোজনীয় আমরা বলছি 1। ওকে, তাহলে নেগেটিভ চার্জগুলোর যোজনীয় কি একই রকমভাবে হবে? হ্যাঁ, একই রকমভাবেই হবে। নাইট্রেটের উপরে আয়ন আছে, একটি নেগেটিভ আয়ন আছে, সেই কারণে নাইট্রেটের যোজনী হচ্ছে 1। সালফেটের আছে 2টি নেগেটিভ আয়ন, তাই সালফেটের যোজনী হচ্ছে 2। একই রকমভাবে কার্বনেটেরও তাই, কার্বনেটের যোজনীয় হচ্ছে 2। তাহলে তোমরা আমাকে বলো যে এই ফসফেট PO4 3- অর্থাৎ এই ফসফেটের যোজনী কত? আমাকে কমেন্টসে উত্তর লিখে জানিয়ে দাও। ফসফেটের যোজনী কত? দেখি তোমরা বুঝতে পারছো কি না। ফসফেটের যোজনী কত? মার্জিয়া প্রমি, রুকু বিলকিস, আহমেদ নাজির। আচ্ছা, আরও কয়েকজনেরটা দেখি। তোমাদের উত্তর সঠিক। মার্জিয়া প্রমি, রুকু এবং আহমেদ নাজির, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। তানহা ইসলাম, তোমার উত্তরটি হয়নি। মোহাম্মদ রিয়াজউদ্দিন বলছো 3, হ্যাঁ ঠিক আছে। রুবায়েত আল ইসলাম 3। লামিয়া তাসনিম ঠিক আছে উত্তর। মেহের খানম তুরফা, তোমারটাও ঠিক আছে। মিম আক্তার, রেজওয়ান রামিম, হ্যাঁ উত্তর ঠিক আছে। আচ্ছা, কেন ফসফেটের যোজনী 3? কারণ ফসফেটের উপরে যে আয়ন আছে 3টি আয়ন আছে, অর্থাৎ 3টি নেগেটিভ চার্জ আছে। তাহলে এই জন্য আমরা বলছি যে ফসফেটের যোজনী হচ্ছে 3। আশা করি তোমরা বুঝতে পারছো যে যৌগমূলক কি এবং যৌগমূলের যোজনী কিভাবে বের করতে হয়, তোমরা আশা করি বুঝতে পারছো। এই যে আমরা গত ক্লাসেও শিখেছি বিভিন্ন মৌলের যোজনী এবং আজকে শিখলাম যৌগমূলকের যোজনী। কেন শিখলাম? এগুলো দিয়ে আমরা কি করব? বিভিন্ন যৌগ গঠন করব। তাহলে এই যৌগ গঠনের জন্য কিছু নিয়ম আছে, অর্থাৎ রাসায়নিক, যেটাকে আমরা বলছি রাসায়নিক সংকেত। তাহলে এখন আমরা জানবো যে রাসায়নিক সংকেত কি এবং রাসায়নিক সংকেত লেখার নিয়মটা কি। আচ্ছা, এখনও অনেকে অ্যান্সার করছো। ত্রমিলা দাস, হ্যাঁ 3 ঠিক আছে। শরীফা জাহান, তোমার উত্তর ঠিক আছে। আচ্ছা, অনেকে জানতে চাচ্ছ সালফেটের আয়ন -2 কিভাবে হলো। আচ্ছা, এই যে যৌগমূলকগুলো কিভাবে হয় এটা মূলত তোমরা পরবর্তীতে যখন অন্য অধ্যায়ে যাবে, অর্থাৎ সামনের দিকে যখন যাবে, তখন তোমরা জানতে পারবে যে জারণ সংখ্যা সম্বন্ধে জানতে পারবে যখন, তখন এই ব্যাপারগুলো কি এই যে যৌগমূলকের উপর যে আয়নগুলো আছে সেই সম্বন্ধে তোমরা জানতে পারবে। এছাড়াও আরেকটা উপায় জানা যায়, সেটা হচ্ছে বিভিন্ন বন্ধন যখন পড়বো তখনও বুঝতে পারবে। সন্নিবেশ বন্ধনের মাধ্যমেও জানতে পারি যে কিভাবে এই ফসফেনিয়ামের উপরে প্লাস হলো আর কি করে সালফেটের উপরে 2- হলো। ঠিক আছে,
তোমরা যখন পরবর্তী অধ্যায়গুলোতে যাবে তখন শিখতে পারবে। তাহলে আমরা এখন বলছি যে রাসায়নিক সংকেত কি এবং রাসায়নিক সংকেত লেখার নিয়মটা কি। আমাদের খুবই পরিচিত একটি যৌগ, এটা হচ্ছে পানির যৌগ। আবার এটাও একটা যৌগ, যেটাকে আমরা বলছি অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। একটু আগে আমরা দেখেছি যে অ্যামোনিয়াম একটি যৌগমূলক এবং সালফেটও একটি যৌগমূলক। তাহলে যৌগমূলক দ্বারা গঠিত একটি যৌগ এটা, আর এটা কি প্রতীক এবং সংকেত দ্বারা গঠিত একটি যৌগ। তাহলে রাসায়নিক সংকেতটা কি? রাসায়নিক সংকেত আমরা বলছি যে পানির একটি যৌগে অক্সিজেন আছে একটি আর হাইড্রোজেন আছে দুইটি। তাহলে যখন আমরা যৌগ প্রকাশ করছি, যৌগ লিখছি বা যৌগের সংকেত লিখছি, তখন কি করছি যে যৌগটি কোন কোন মৌল দ্বারা গঠিত সেই মৌলগুলোর প্রতীক লিখছি। অর্থাৎ পানির যৌগটি গঠিত হয়েছে অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা, সেক্ষেত্রে অক্সিজেনের প্রতীক লিখেছি এবং হাইড্রোজেনের প্রতীক লিখেছি। এবং কোন মৌলটির কতটি পরমাণু যুক্ত আছে সেটা বুঝতে পারছি, সেটা যেটা দিয়ে প্রকাশ করছি সেটাকে আমরা বলেছি যে সেটা হচ্ছে সংকেত। অর্থাৎ এখানে হাইড্রোজেন পরমাণু আছে দুইটি, এটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত আর এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। অন্যদিকে এখানে কি দুইটা যৌগমূলক, অ্যামোনিয়াম একটা যৌগমূলক, সালফেট একটি যৌগমূলক, তারা সেভাবে একটি যৌগ গঠন করেছে যেটার নাম বলছি আমরা অ্যামোনিয়াম সালফেট। তাহলে রাসায়নিক সংকেত আমরা এভাবে বলতে পারি যে কোনো মৌলের বা যৌগমূলকের প্রতীক বা সংকেত এবং তাদের সংখ্যার মাধ্যমে যৌগটির অনুপ্রকাশ করাকেই আমরা বলছি রাসায়নিক সংকেত। আচ্ছা, তাহলে এখন আসো রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো আমরা একটু জেনে নিই। রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তিনটি নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে যে যৌগ গঠন বা অনুগঠন হয়, অনুগঠন কি মৌল দ্বারাও হতে পারে, একটি মৌল দ্বারাও হতে পারে, আবার কি একাধিক মৌল দ্বারাও যৌগ বা অনুগঠন হতে পারে। তাহলে অণু যখন গঠন হবে তখন সেই সংকেতগুলো আমরা কিভাবে লিখব? ধরলাম এখানে আমি তিনটা মৌলের নাম নিলাম, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। এখন এই ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এই তিনটি মৌল দ্বারা যৌগ গঠিত হলে, অনুগঠন হলে আমরা সেটা কিভাবে প্রকাশ করব? আমরা বলছি যে নাইট্রোজেন দুটি পরমাণু নিয়ে গঠিত। তাহলে এই যে বলছি নাইট্রোজেন দুটি পরমাণু নিয়ে গঠিত, নাইট্রোজেনের একটি অণু দুটি পরমাণু নিয়ে গঠিত, তাহলে সেই ক্ষেত্রে আমরা নাইট্রোজেনের প্রতীক লিখলাম প্রথমে, তারপরে যে দুটি পরমাণু নিয়ে গঠিত সে কারণে এই সংখ্যা 2কে আমরা কোথায় লিখলাম? এই প্রতীকের ডান পাশে নিচে। তাহলে একই রকমভাবে অক্সিজেন কয়টি পরমাণু দ্বারা গঠিত হয়? অক্সিজেন অণু কয়টি পরমাণু দ্বারা গঠিত হয়? অক্সিজেন পরমাণু আমরা বলছি অক্সিজেন পরমাণু দুইটি, অক্সিজেন অণু দুইটি পরমাণু দ্বারা গঠিত হয়। সেক্ষেত্রে আমরা অক্সিজেনের ডান পাশে নিচে এই 2 লিখে দিলেই হয়ে যাবে কি এটা একটি অণুর সংকেত। আবার কি ক্লোরিনের ক্ষেত্রেও একই রকম। ঠিক আছে, এইভাবে আমরা মৌলের অণুকে প্রকাশ করে থাকি এই রাসায়নিক সংকেতের মাধ্যমে। কিন্তু সকল মৌলই অনুগঠন করে না। আমরা জেনেছি যে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো কখনোই অনুগঠন করে না। নিষ্ক্রিয় গ্যাসের তারা কি, তাদেরকে যেহেতু তারা অনুগঠন করে না তাই তাদেরকে শুধু প্রতীক হিসেবেই লেখা হয়। অর্থাৎ হিলিয়াম, নিয়ন, তারপরে হচ্ছে আর্গন,
ক্রিপ্টন, এরা কখনোই অনুগঠন করে না, এদেরকে শুধু প্রতীক দ্বারা লেখা হয়। একই রকমভাবে ধাতুগুলোর ক্ষেত্র, যেমন আয়রন ধাতু, সোডিয়াম ধাতু, এরাও কখনো অনুগঠন করে না, তাই শুধুমাত্র এদের প্রতীক দ্বারাই এদেরকে প্রকাশ করা হয়। এই দুটো হচ্ছে এক্সেপশনাল, একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং এগুলো হচ্ছে সকল ধাতু, এদেরকে শুধুমাত্র প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা ছিল আমাদের 1 নাম্বার নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি? আমরা বলছি যে এটা ছিল একটি পরমাণু দ্বারা বা একটি মৌল দ্বারা গঠিত অণু। এখন যদি ভিন্ন মৌল দ্বারা যৌগ গঠন হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা যৌগের রাসায়নিক সংকেতটি লিখব? আচ্ছা, প্রথমে আমি কয়েকটি মৌলের নাম লিখছি। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আরও লিখতে পারি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আর এখানে আমি লিখে নিলাম অক্সিজেন, এখানে দিলাম সালফেট। আচ্ছা, এখানে আরেকটা লিখি আমি অ্যামোনিয়াম, এখানে লিখলাম ফসফেট। আচ্ছা, খেয়াল করো এই যৌগটি এটা দিয়ে আমি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন দিয়ে একটি যৌগ গঠন করব। সেক্ষেত্রে প্রথমে আমি লিখেছি অ্যালুমিনিয়াম, অর্থাৎ ধাতুকে আমরা প্রথমে লিখছি, আর অক্সিজেন হচ্ছে অধাতু, সেটাকে আমরা পরে লিখেছি। এখন আমরা যে যোজনীগুলো জেনেছিলাম যে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে এই যোজনীগুলো কি সেই মৌলের যোজনীর কাছেই বসবে? না, এই যোজনীগুলো কি হয়, একজনের যোজনী আরেকজনকে দেয়। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই অ্যালুমিনিয়ামের যোজনী 3 এটা কার পাশে যাবে? এটা যাবে হচ্ছে অক্সিজেনের পাশে, অর্থাৎ ডান পাশে, নিচে এই 3 চলে যাবে। অন্যদিকে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এই 2টা চলে আসবে অ্যালুমিনিয়ামের কাছে এখানে। তখন আমরা এই যৌগটাকে বলবো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত। অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত, অর্থাৎ এর যোজনী গিয়েছে এর কাছে, অ্যালুমিনিয়ামের যোজনী গিয়েছে অক্সিজেনের কাছে এবং অক্সিজেনের যোজনী এসেছে অ্যালুমিনিয়ামের কাছে। একই রকমভাবে সালফেটের যোজনী আমরা জেনেছি যে সালফেট আয়নের যোজনী হচ্ছে 2, তাহলে এই 2 চলে আসবে ম্যাগনেসিয়ামের কাছে এবং ম্যাগনেসিয়ামের যোজনী 2 চলে যাবে সালফেটের কাছে। কিন্তু সেক্ষেত্রে এখানে কি আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ হচ্ছে এখানে যদি আমি 2 দিতাম তাহলে কি এই 2 4 এর সাথে 2 মিলে যেত, সেজন্য আমরা এই যৌগমূলকটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। অন্যদিকে এটা হচ্ছে অ্যামোনিয়াম আর এটা হচ্ছে ফসফেট। অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1 এবং ফসফেটের যোজনী হচ্ছে 3। তাহলে এই অ্যামোনিয়ামের যোজনী 1 চলে যাবে ফসফেটের কাছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই, এটা চলে আসলো এখানে, এবং এই ফসফেটের যোজনী চলে আসবে অ্যামোনিয়ার কাছে। তাহলে এখানেও আমরা একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে ফসফেটের যোজনী 3 এইভাবে আমরা লিখতে পারি। 1 আমরা লিখি না, সে কারণে এখানে 1 লেখার প্রয়োজনও নেই এবং এই ব্র্যাকেটও দেওয়ার দরকার নেই। তাহলে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত। অ্যামোনিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত হচ্ছে এটা। এখন একটা বিষয় খেয়াল করো যে এখানে এই যৌগটির ক্ষেত্রে 2 আছে, অ্যালুমিনিয়ামের সাথে 3 আছে, এরা কি কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। একই রকমভাবে এখানে 3 আছে এবং 1 আছে, এটাও কি কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? দুইটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এদেরকে ভাগ করা যায় না। তাহলে দ্বিতীয় নম্বর নিয়মটা ছিল এটাই, যখন আমরা দুটি মৌল দ্বারা যৌগ গঠন করব তাদের যোজনীগুলো একটির যোজনী আরেকটির কাছে যাবে এবং এই যোজনীগুলো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ না গেলে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। কিন্তু খেয়াল করো এই ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে কি হচ্ছে,
ম্যাগনেসিয়ামের সালফেটের ক্ষেত্রে এখানে 2 আছে, এখানেও 2 আছে, অর্থাৎ এখানে কি এটাকে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, আবার এটাকেও কি 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এটা ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা কিভাবে লিখতে পারি? 2 দ্বারা যদি ভাগ যায় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ম্যাগনেসিয়াম সালফেট। এখানে 1, এখানেও 1, কিন্তু 1 আমরা লিখব না, তাই এটাকে এইভাবেই লেখা যায়। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হবে এরকম, অর্থাৎ এই যোজনীকে আমরা 2 দ্বারা ভাগ করেছি কারণ উভয় পক্ষেই 2 আছে। এরকম আরও কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা পড়াগুলো বুঝতে পারছো কি না। যেমন আমি আরেকটা লিখছি, ম্যাগনেসিয়াম কার্বন সালফার। এখানে নিলাম আমি অক্সিজেন, এখানেও অক্সিজেন নিলাম, এখানেও অক্সিজেন নিলাম। তাহলে কি হবে? অক্সিজেনের যোজনী চলে আসবে ম্যাগনেসিয়ামের কাছে এবং ম্যাগনেসিয়ামের যোজনী চলে যাবে অক্সিজেনের কাছে। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, চলে আসলো ম্যাগনেসিয়ামের কাছে, এবং ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, চলে গেল অক্সিজেনের কাছে। আচ্ছা, একই রকমভাবে অক্সিজেনের যোজনী হচ্ছে 2 এবং কার্বনের যোজনী হচ্ছে 4, সেটা চলে গেল কার কাছে? অক্সিজেনের কাছে। ঠিক আছে। আচ্ছা, নুসাইবা সাইফ লিখেছো, বুঝতে পারছি আপা। ফাতেমা ইয়াসমিন, ইয়েস বুঝতে পারছি। গুলাফ আহমেদ, বুঝতে পারছি ম্যাম। তারপরে নাজিম বলছো বুঝতে পারছি, ইয়েস ম্যাম। জি আপা, সবাই বুঝতে পারছো। প্রমিলা দাস, রেহানা পারভিন, জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে দেখো এই 3 নাম্বারটার ক্ষেত্রে দেখো সালফারের যোজনী হচ্ছে 4, সেটা চলে গেল অক্সিজেনের কাছে, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2, সেটা চলে আসলো সালফারের কাছে। এইখানে এই প্রত্যেকটি মৌলই এখানে যে 2টি মৌল আছে তাদের যোজনী কি এখানে 2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ সাধারণ সংখ্যা দ্বারা সেটা কি ভাগ যাবে। 2 দ্বারা ভাগ করলে কিন্তু কি হয়? 2 দ্বারা ভাগ করলে এখানে দাঁড়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে দাঁড়ায় 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে 1 আর এখানে থাকে হচ্ছে 2। সালফার 2 দিয়ে ভাগ করে সালফার 2কে, তাহলে থাকে 1 আর 2, কিন্তু 1 আমরা লিখি না, সেজন্য আমরা লিখছি না এবং এখানেও লিখছি না। তাহলে যখন এরকমভাবে আমরা যোজনীগুলো বসাবে, দুটো মৌলের যোজনী যখন আমরা বসাবো, সেক্ষেত্রে যদি 2 দ্বারা সেক্ষেত্রে যদি সাধারণ সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে আমরা ভাগ করে দিব। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত, রাসায়নিক সংকেত হচ্ছে এটি, এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে এটি, এবং সালফার ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে এটি। তাহলে আমরা বলছি যে রাসায়নিক সংকেত লেখার 3টা নিয়ম, অর্থাৎ সেটা আমরা দেখলাম যে প্রথমটা হচ্ছে মৌলের অণু গঠন করলে সেটা কি হবে, তারপরে দেখলাম যৌগের অণুগুলো গঠন হলে সেটা কি হবে, এবং সেক্ষেত্রে সাধারণ সংখ্যা দ্বারা ভাগ যেতেও পারে। আবার কি 3 নাম্বারটাতে আমরা দেখলাম যে বিভিন্ন মৌল দ্বারা গঠিত যৌগের যে অণুগুলো আছে সেটা কি সাধারণ সংখ্যা দ্বারা ভাগ গেলে ভাগ করে দিব। এই ছিল রাসায়নিক সংকেত লেখার 3টা নিয়ম। আচ্ছা, খুব পরিচিত একটি মৌল, তোমরা আমাকে সেটা রাসায়নিক সংকেত লিখে একটু জানাও। যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি হবে? তোমরা আমাকে একটু উত্তর করে জানিয়ে দাও। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী যে বিষয় আছে আমরা সেটাতে চলে যাব, অর্থাৎ আণবিক সংকেত, গাঠনিক সংকেত। আমাদের আজকের ক্লাসের শেষ যে টপিকটি আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা, আর হচ্ছে গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলাটা কি।
মার্জিয়া প্রমি, হ্যাঁ তোমার উত্তর সঠিক সঠিক হয়েছে। লামিয়া তাসনিম তোমারও সঠিক হয়েছে। অনেকে উত্তর করতে পারছো, হ্যাঁ তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে। ইফাত আরা মেহেক, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা শারমিন আক্তার তোমার উত্তরও ঠিক আছে। জামশেদ আলম, হ্যাঁ তোমার উত্তরও ঠিক আছে। হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে H2SO4, যেখানে হাইড্রোজেনের যোজনী 1 এবং সালফেটের যোজনী হচ্ছে 2। তাহলে সালফেটের যোজনী চলে এসেছে হাইড্রোজেনের কাছে এবং হাইড্রোজেনের যোজনী চলে গেছে সালফেটের কাছে 1, যে 1টা আমরা লিখি না। ঠিক আছে, এবার আসো একটু আগে আমরা দেখলাম বিভিন্ন অণু। এটা হচ্ছে হাইড্রোজেনের একটি অণু, এটি হচ্ছে পানির একটি অণু, তারপরে আছে মিথেন, আমাদের অতি পরিচিত একটি গ্যাস CH4, তার একটি অণু। তাহলে এটাকেই আমরা বলছি যে এইভাবে যেই অণুগুলো লেখা হয় সেটাই হচ্ছে আণবিক সংকেত। এগুলোকে আমরা বলছি আণবিক সংকেত। অর্থাৎ আণবিক সংকেত কাকে বলে? তাহলে এখানে আমরা দেখছি যে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু গঠন করেছে। আর এখানে আবার কি দুটি হাইড্রোজেন মিলে সাথে একটি অক্সিজেন মিলে, আর মানে দুটি ভিন্ন ধরনের মৌল মিলে একটি যৌগ গঠন করেছে। তাহলে আণবিক সংকেত আমরা সেটাই বলছি যে মৌল বা যৌগ দ্বারা গঠিত অণুগুলো যে পরমাণু নিয়ে গঠিত তাদের প্রতীক এবং কতগুলো পরমাণু সমন্বয়ে গঠিত সেটা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আণবিক সংকেত। অর্থাৎ আণবিক সংকেতে হচ্ছে প্রথম জিনিস থাকবে হচ্ছে মৌলের প্রতীক এবং মৌলের পরমাণুর প্রতীক এবং মৌলের পরমাণুর সংখ্যা। এই দুটা জিনিসই হচ্ছে আণবিক সংকেতের মূল জিনিস। ঠিক আছে, আমি আবারও বলছি যে মৌল বা যৌগ দ্বারা গঠিত বিভিন্ন অণুগুলো যখন কয়টি পরমাণু দ্বারা গঠিত এবং তাদের প্রতীক এবং পরমাণুর সংখ্যা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত, একই কথা বলা হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে আমার আণবিক সংকেত। এবার আসো গাঠনিক সংকেতটা। গাঠনিক সংকেতে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা যোজনী শিখেছিলাম। আমরা বলেছিলাম যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের 2, নাইট্রোজেনের 3, কার্বনের হচ্ছে 4। এই হাইড্রোজেনের যোজনী 1 মানে হচ্ছে হাইড্রোজেনের হাত আছে একটি, অক্সিজেনের হাত আছে 2টি, নাইট্রোজেনের যোজনী 3 মানে নাইট্রোজেনের হাত আছে 3টি, কার্বনের যোজনী 4 মানে হচ্ছে কার্বনের হাত আছে 4টি। অর্থাৎ হাত মানেই হচ্ছে তার যোজনী সংখ্যা, যতটি যোজনী হবে তার হাত সংখ্যা হবে ঠিক ততটি। তাহলে এখানে যে H2 আছে অর্থাৎ হাইড্রোজেনের একটি অণু আছে, সেটাকে যেইভাবে প্রকাশ করা হয় তাদের বন্ধনের মাধ্যমে। অর্থাৎ দুইটি হাইড্রোজেন কিভাবে সাজানো আছে, এই যে তারা সাজানো আছে এভাবে, হাইড্রোজেনের একটি হাত, এই হাইড্রোজেনের একটি হাত এবং এই হাইড্রোজেনের একটি হাত। এখানে যদি আমি আরেকটি হাত দিয়ে দিতাম, যে এই হাইড্রোজেন হাতটা আমি ওই পাশে দিয়ে দিই, তাহলে তো এই হাইড্রোজেনের হাত হয়ে গেল দুটি, সেটি হচ্ছে ভুল। হাইড্রোজেন যে বন্ধনের মাধ্যমে যুক্ত আছে অর্থাৎ যে শিকলের মাধ্যমে যুক্ত থাকে সেটাকে যেভাবে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কি গাঠনিক সংকেত। অর্থাৎ গাঠনিক সংকেতে মৌলগুলো একটি আরেকটির সাথে কিভাবে সাজানো থাকে তাদের প্রতীক এবং বন্ধন সংখ্যাই হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে পানির গাঠনিক সংকেত কি হবে? পানিতে অক্সিজেন আছে 2টি, অক্সিজেনের হাত আছে 2টি, এই যে একটু আগেই বললাম অক্সিজেনের যোজনী 2, এর হাত 2।
তাহলে অক্সিজেনের হাত আছে দুটি, তাহলে এই দুই হাতে চলে যাবে দুটি হাইড্রোজেন। এখানে একটি হাইড্রোজেন লিখব, এখানে একটি হাইড্রোজেন লিখব। তাহলে এটা হচ্ছে পানির আণবিক সংকেত, আর এটা হচ্ছে কি পানির গাঠনিক সংকেত। অর্থাৎ আণবিক সংকেত দ্বারা শুধু বাইরের অবস্থায় বোঝা যায় কয়টি মৌল আছে এবং কি কি পরমাণু আছে তাদের প্রতীক দ্বারা বুঝতে পারি, কিন্তু গাঠনিক সংকেতে কি তাদের ভেতরের অবস্থাটা বোঝা যায়, তারা কি কি বন্ধনের মাধ্যমে কিভাবে তারা একে অন্যের সাথে বন্ধন দ্বারা যুক্ত আছে এবং তারা তাদের প্রতীক এবং বন্ধন এ দুটি দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে মিথেনের গাঠনিক সংকেত কি হবে? মিথেনের কার্বনের হাত আছে 4টি, এই যে এখানে আমরা বললাম কার্বনের হাত আছে 4টি, তাহলে এই 4টি হাত আছে কার্বনের, 4টি হাতে চলে যাবে 4টি হাইড্রোজেন। এখানে একটি হাইড্রোজেন যাবে, এখানে একটি হাইড্রোজেন যাবে, এখানে একটি হাইড্রোজেন যাবে। তাহলে কি হাইড্রোজেনের একটি হাতও পূর্ণ হলো, আবার কার্বনের 4টি হাতও কি পূর্ণ হয়েছে। তাহলে এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত। আচ্ছা, তাহলে আরেকটা বড় উদাহরণ দেই। আমরা পরবর্তী যখন আমরা আরও বেশি পরবর্তীতে আমরা যখন হাইড্রোকার্বন শিখব তখন এই যৌগগুলো সম্বন্ধে আরও বেশি ধারণা পাবো। তারপরও আমি এখানে লিখে দিচ্ছি, যেমন CH3H8 যেটাকে বলছি আমরা প্রোপেন, এটি একটি হাইড্রোকার্বন যৌগ। তাহলে এখানে কার্বন আছে 3টি, তাহলে 3টি কার্বনকে আমরা আগে লিখে নিই। কার্বন আছে 3টি, তাহলে আমরা বলেছি কার্বনের হাত আছে 4টি, তাহলে এই মাঝখানের কার্বনের প্রথমে 4টি হাত দিয়ে নিই, 1 2 3 4। তাহলে এই কার্বনের অলরেডি একটি হাত আছে, তাহলে আর বাকি হাতগুলো কোথায় যাবে? বাকি কয়টি হাত থাকবে? 3টি হাত। এই 3টি হাত এ পাশে দিয়ে দিলাম, তাহলে এই কার্বনেরও 4টি হাত পূরণ হয়েছে, এই 1টি 2টি 3টি 4টি। একই রকমভাবে এই কার্বনের অলরেডি একটি হাত আছে, তাহলে আরও 3টি হাত লাগবে। এই হলো এই কার্বনের 4টি হাত। আর হাইড্রোজেন আছে 8টি, তাহলে এই হাইড্রোজেনগুলো এখানে বসিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রত্যেকটি হাইড্রোজেনের একটি হাত আছে এবং প্রত্যেকটি কার্বনের 4টি করে হাত আছে। তাহলে এটা হচ্ছে প্রোপেনের গাঠনিক সংকেত। তাহলে এই ছিল আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই আজকের ক্লাসে শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও বেশি জানতে পারবো, বাকি জিনিসগুলো আমরা আরও জানতে পারবো। তোমরা শেষ পর্যন্ত অনেকেই সাথে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অনেকেই বলছো নাইস ক্লাস, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর এই লাইভটি রেকর্ড থাকবে, তোমাদের যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তোমরা কিশোর বাতায়নের পেজ থেকে এই রেকর্ড লাইভটি দেখে নিতে পারবে। এছাড়াও কিশোর বাতায়নের ইউটিউব চ্যানেল থেকেও তোমরা এই রেকর্ডেড লাইভটি দেখে নিতে পারবে যদি কোথাও কোনো সমস্যা হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।